আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর দ্বিতীয় পর্বে আজকে আমরা বেশ কিছু সমস্যার সমাধান করব। প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা। গত পর্বে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 1 এবং পৃষ্ঠা 2 নিয়ে আলোচনা করেছি। এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যারা ভিডিওটা দেখোনি তারা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে? এই খালি ঘরগুলো আমরা পূরণ করেছিলাম। আজকে আমরা এই কাজের সমাধানগুলো করবো। এখান থেকে আমাদের দ্বিতীয় পর্ব শুরু। দেখো 1 নম্বরে কি আছে, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 এগুলো হলে কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে? তো এটার অ্যান্সারটা কী হবে? 1 নম্বরটি অ্যান্সার, একের অ্যান্সার হবে যে না, এটা হলে বর্গ সংখ্যা হবে না। কারণ দেখো, ধরো শেষে কত আছে? 4, ঠিক আছে? তাহলে আমি এমন একটা সংখ্যা লিখি যার শেষে 4 আছে। ধরো আমি 14 লিখলাম, তাহলে 14 কি এটা পূর্ণবর্গ সংখ্যা? না, কারণ রুট 14 মানে 3 দশমিক সামথিং আসবে, এটা কিন্তু বর্গ সংখ্যা আসবে না, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ আমরা দেখলাম যে একক স্থানীয় অঙ্ক এই 6টার আসলেই যে সংখ্যাটি বর্গ সংখ্যা হবে তা কিন্তু না। 2 নাম্বারটা দেখো, নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা তা নির্ণয় করো, ঠিক আছে? দেখো 2062 একটা করে আমরা দেখি এগুলো পূর্ণবর্গ সংখ্যা কিনা। 2 নাম্বার, প্রথমে আছে কত? 2062। সো 2062কে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে বর্গমূল করি, তোমরা ক্যালকুলেটারে লিখবে রুট 2062। আমি ক্যালকুলেটারে করে অ্যান্সার বলছি। অ্যান্সার আসবে কত? দেখো 45.409 সামথিং, ঠিক আছে? তার মানে এটা কিন্তু দশমিক আসছে, তাহলে এটা পূর্ণবর্গ হবে না। তারপর এটা কত আছে? 1057। যদি আমরা 1057কে করি, তোমরা ক্যালকুলেটারে লিখবে রুট, রুট চিহ্ন তো সবাই চিহ্নই, এই যে এটা হচ্ছে রুট চিহ্ন, রুট দিয়ে লিখবে 1057, ঠিক আছে? অ্যান্সার আসবে 32.51। তাহলে দেখো এটাও দশমিকে আসছে, তার মানে এটাও কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। 23,453, তাহলে আমরা লিখতে পারি 23,453। এটাকে যখন আমরা রুট করব, এটাকে রুট করলে কত আসছে অ্যান্সার? রুট 23,453, এটার অ্যান্সার আসবে 153.14, ঠিক আছে? তার মানে কি দেখতে পেলাম? এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। 4 নাম্বারটা আছে কত? 33,333। আসো এটা করে দেখি। 33,333, এটাকে যদি আমরা রুট করি সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 182.57। তার মানে এটাও কিন্তু পূর্ণবর্গ নয়, একটা এখনও পূর্ণবর্গ সংখ্যা বের হয়নি। সবার শেষে যেটা আছে 1068, দেখি এটা হতে পারে কি না। রুট 1068, এটাকে যদি আমরা রুট করি, দেখো তো অ্যান্সার কত আসে? অ্যান্সার আসবে 32.68, ঠিক আছে? আমি এখানে রুট করে অ্যান্সারগুলো তোমাদের বলে দিলাম। এবার আসো শর্টকাট ট্রিক্সে যদি আমরা যাই, এই যে সংখ্যাগুলো আছে 2, 3, 7, 8, এই চারটার যে কোনোটা থাকলে সেটা পূর্ণবর্গ হবে না। এখন আমাদের কোয়েশ্চেনে যে সংখ্যাগুলো দেওয়া ছিল খেয়াল করো তো, এই সংখ্যাগুলো আছে কি না? 2, 3, 7, 8, প্রতিটা ক্ষেত্রে চারটা যে কোনোটা আছে, তার মানে তো একটাও পূর্ণবর্গ হবে না, এটাই স্বাভাবিক। তাও আমি তোমাদের করে দেখালাম। 3 নম্বর প্রশ্নে আছে 5টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখি তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। তার মানে 2, 3, 7, 8 এগুলোর সংবলিত আমাদের যে কোনো 5টা সংখ্যা লিখতে হবে, ঠিক আছে? আমি এখানে সংখ্যাগুলো লিখে নিলাম। এখন আসলে আমরা 5টা সংখ্যা লিখি। ধরো 1 নম্বরে আমরা লিখলাম মনে করো 1002, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। 2 নম্বরে লিখলাম ধরো 373, এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। 3 নম্বরে মনে করো লিখলাম 487, এটাও পূর্ণবর্গ নয়। 4 নম্বরে লিখলাম ধরো 558, এটাও পূর্ণবর্গ নয়। আর 5 নম্বরে লিখলাম মনে করো ছোটো একটা সংখ্যা লিখি, 5 নম্বরে কত লেখা যায়? ধরো আমরা 48 লিখি, এটাও পূর্ণবর্গ নয়, ঠিক আছে? কারণ এগুলো প্রত্যেকটা শেষে হয় 2, না হয় 3, না হয় 7, না হয় 8 রয়েছে। এভাবে করে তোমরা যে কোনো 5টা সংখ্যা এখানে লিখতে পারো যেগুলো শেষে এই 2, 3, 7, 8 এই একক স্থানীয় অঙ্কগুলো থাকবে। কথা ক্লিয়ার? তো আশা করি এই যে 3টা কাজ ছিল এখানে, কাজগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আসো আমরা পরের পৃষ্ঠায় যাই, 3 নাম্বার পৃষ্ঠা, ঠিক আছে? দেখো 3 নাম্বার পৃষ্ঠার আলোচনার শুরুতেই রয়েছে একটা সারণী। সারণী থেকে একক স্থানে 1 রয়েছে এমন বর্গ সংখ্যা নেই। আমাদের সারণী যে ছিল আগের পৃষ্ঠা সেখান থেকে, তাহলে যদি 1 হয়, 1কে বর্গ করলে কত হয়? 1। তারপর যদি আমরা 9কে বর্গ করি কত হবে? 81। যদি উল্টাটা বলি, 1-এর বর্গমূল কত? 1। বর্গ সংখ্যা 81 বর্গমূল কত? 9। বর্গ সংখ্যা 121 বর্গমূল কত? 11। বর্গ সংখ্যা 361 বর্গমূল কত? 19। তাহলে আমরা কি দেখলাম? একক স্থানীয় অঙ্কে হয় 1, না হয় 9 আছে। তাহলে আমরা বলতে পারি
কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 অথবা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কি হবে? 1 হবে। একক স্থানীয় অঙ্ক 1 হবে। এই যে প্রতিটা শেষে কত আছে? 1। ঠিক আছে? আবার উল্টাটাও বলতে পারি, যদি 1 হয় সেক্ষেত্রে 1 বা 9 হবে। একইভাবে বর্গ সংখ্যা যদি আমরা এখানে 9 নেই তাহলে কত হচ্ছে? 3, 49 নিলে 7, 169 নিলে 13। অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে, এই যে 3 আছে বা 7 আছে, তাহলে এর বর্গ সংখ্যার একক স্থানে কত হবে? এই যে প্রতিটা ক্ষেত্রে কত হয়েছে? 9। ঠিক আছে? তাহলে এখানে খালি ঘরে কত বসবে? 9। আগেরটা বসেছে 1, এটাতে বসেছে 9। এবং বর্গ সংখ্যা 16 হলে 4, 36 হলে 6, 196 হলে 14, 256 হলে 16। তাহলে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 বা যদি 6 হয়, এই যে যেমন 4 এই দুটোতে, আবার এই দুটোতে কত? 6। সেক্ষেত্রে বর্গ সংখ্যার একক স্থানে কত বসবে? এই দেখো 6, 6, 6, 6, সবগুলো 6। তার মানে 6 বসবে। এই খালি ঘরে কত হবে? 6। তাহলে যে সংখ্যার সর্বডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2, 3, 7 বা 8 এগুলো একটাও কিন্তু পূর্ণবর্গ নয়। যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যাও পূর্ণবর্গ নয়। একক স্থানীয় অঙ্ক যে এই কথাটা মানে বোঝায়, এই যে বিজোড় সংখ্যক শূন্য, তেমনি একটা থাকলে 10 থাকলে সেটা কিন্তু বেজোড় হবে না, 100 থাকলে সেটা হবে। যদি 1000 দিই 3টা শূন্য, সেটা আবার হবে না, 10,000 দিলে আবার হবে। ঠিক আছে? একক স্থানীয় অঙ্ক 1 বা 4 বা 5 বা 6 বা 9 হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে, হবেই যে তা কিন্তু না। যেমন 81, 64, 25, 36, 49 এগুলো সবই হচ্ছে কি? বর্গ সংখ্যা। আবার সংখ্যার ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে, একটু আগে আলোচনা করলাম, এই যেমন 100, 10,000, 4,900 ইত্যাদি। ঠিক আছে? এবার আসো দুইটা কাজ আছে, কাজগুলো করি আমরা। প্রথমে যেটা আছে 1 নম্বরে, সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। দেখো যে সকল বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এই সংখ্যাগুলো আগে আমরা লিখি। তাহলে 1 নম্বরটা সমাধান যদি আমরা করি, সারণী যেটা ছিল তোমাদের মনে আছে আশা করি। প্রথমে 4 ছিল কার? এই যে বর্গ সংখ্যা যদি 4 হয় তার বর্গমূল কত? 2। তারপর আর কোথায় 4 হয়? 64তে। 64কে রুট করলে কত হয়? 8। ঠিক আছে? আর কোথায় 4 হয়? যতটুকু মনে পড়ে আমার, রুট 324 করলে 18 হওয়ার কথা। হ্যাঁ, 324-এ হচ্ছে 4 হয়। ঠিক আছে? তাহলে 18কে করলে, তাহলে আমরা কি বলতে পারছি? আমাদের জিজ্ঞাসা করা হয়েছে বর্গ সংখ্যার একক স্থানে 4 আছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। ঠিক আছে? তাহলে বর্গ সংখ্যার একক স্থানে যদি 4 থাকে তাহলে আমরা কি বলতে পারি? যে এখানে হচ্ছে 2 বা 8 থাকবে। একক স্থানীয় অঙ্কে যদি 8 থাকে তাহলে তার বর্গ সংখ্যা কত হবে? অবশ্যই বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে 4 হবে। ঠিক আছে? এটা আমরা বলতে পারি যে এটার মতো করে, এই যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি 4 থাকে তাহলে তার বর্গ সংখ্যা একক স্থানে কত হবে? 8 থাকলে কত হবে? 8 থাকলে হবে 4, যেটা আমি একটু আগে দেখলাম। 8 থাকলে 64, 18 থাকলে 324। ঠিক আছে? আর 4 থাকলে কত? 4 থাকলে 6 হবে, সেটা তো আমরা দেখেছি, সেটা এখানে চাইনি। তো আমাদের 1 নাম্বারটা হয়ে গেল। আমরা যদি পরেরটা করি, 2 নাম্বারটা খেয়াল করো। নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? তাহলে 1273। ঠিক আছে? 2 নাম্বার যদি করি আমরা, 1273 আছে প্রথমে, এটার বর্গ সংখ্যা করলে কত হবে? এটাকে হচ্ছে আমাদের স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে আমরা পাচ্ছি 16,20,529। 16,20,529। তার মানে একক স্থানীয় অঙ্কে কত আছে? 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? এটাকে স্কোয়ার করলে। তারপরে এটা সংখ্যাটা কত আছে দেখো, 1426। 1426কে যদি আমরা স্কোয়ার করি, মানে বর্গ করি, তাহলে আমাদের অ্যান্সারটা বের হচ্ছে 20,33,476। ঠিক আছে? তাহলে একক স্থানীয় অঙ্কে কত আছে? 6 আছে। তারপরের সংখ্যাটা কত ছিল? 13,645। তাহলে 13,645কে যদি আমরা এখন স্কোয়ার করি তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে দেখো, বিশাল একটা অ্যান্সার হয়েছে। আমি লিখি 1861, যা হয়েছে লিখি আগে তারপর বলছি। 1861, 86, 25। তার মানে 18,61,118,61,86,25 একক স্থানীয় অঙ্কে 5 রয়েছে। ঠিক আছে? তারপরে সংখ্যাটি হচ্ছে 98,76,474। এটা আমি এখানেই করে বলে দিই। 98,76,474কে স্কোয়ার করলে হয়, এটাকে স্কোয়ার করলে দেখো এত বড় একটা সংখ্যা হবে যার একক স্থানীয় অঙ্কে কত আছে? 6। সর্বশেষ যেটা আছে 99,580, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত দাঁড়াচ্ছে? 99,580। এটাকে স্কোয়ার করলে হবে 9,9,1,6,1,7,6,4 2টা শূন্য। ঠিক আছে? একক স্থানীয় অঙ্কে তাহলে কত পাচ্ছি আমরা? 0 পাচ্ছি।
তাহলে আমরা কিন্তু এই 5টা সমস্যার সমাধান করে ফেললাম। তাহলে এই কাজের সমাধান আমাদের করা হয়ে গিয়েছে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকে আমরা বেশ কিছু কাজের সমাধান করেছি। আমরা হচ্ছে আগামী ক্লাসে এরপর থেকে পড়া শুরু করব। বর্গমূল নিয়ে আলোচনা রয়েছে 4 পৃষ্ঠা থেকে। আজকে আমরা পৃষ্ঠা 2 আর 3 এর অনেকগুলো কাজ ছিল, এগুলো সমাধান করে দিয়েছি। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর গণিত 2025 সালের বইয়ের প্রথম অধ্যায় মূলদ অমূলদ সংখ্যার পৃষ্ঠা 2 এবং পৃষ্ঠা 3 নিয়ে আলোচনা করেছি। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর পিন কমেন্টে প্রতিটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।